আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপর। আপনারা নিশ্চয়ই জানেন যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে আমি একটা ভিডিও সিরিজ করছি এবং ওখানে বিভিন্ন ধরনের শেয়ার কিনে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা এই আপনাদের পোর্টফোলিও ম্যানেজ করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আবারও বলে নিই, এটা আসলে একেবারেই শিক্ষণীয় একটা ভিডিও যে কিভাবে আমরা একটা পোর্টফোলিও ম্যানেজ করতে পারি সেটার একেবারে হাতে কলমে আপনাদেরকে দেখানো। এটার উপর কোনো এখানে আমি কোনো বাই সেল সাজেশন দিচ্ছি না, জাস্ট আপনাদের শেখার জন্য এই জিনিসটা বলছি। আর শেয়ার মার্কেটের ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ, আপনারা নিজেরা জেনে বুঝে তারপরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, এই জিনিসটুকু বলে নিলাম। আর আজকে আপনারা জানেন যে আমাদের পোর্টফোলিওতে 4টা শেয়ার ছিল: অ্যাপল ইস্পাত, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এমএল ডাইং এবং ব্র্যাক ব্যাংক। চলেন দেখি পোর্টফোলিওর অবস্থাটা কিরকম। গতদিন 22,000 টাকা প্রফিট ছিল। আজকের প্রফিটটা একটু দেখি, আজকে প্রায় 26,979 টাকার মতো প্রফিট আছে পোর্টফোলিওতে। এই প্রফিটটা কি হয়েছে আজকে একটু দেখার চেষ্টা করি যে অ্যাপোলো ইস্পাত, ব্র্যাক ব্যাংক, এমএল ডাইং, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারগুলো কিনেছিলাম 2 লাখ টাকা করে, 8 লাখ টাকা দিয়ে। আর 2 লাখ টাকার মতো ম্যাচিউরড ফান্ড আছে, যেই ফান্ডটা আমরা ইউজ করিনি, আমরা রেখে দিয়েছি আমাদের যে কোনো প্রয়োজনে। যখন এই শেয়ারগুলোতেই বিনিয়োগ করব বা এই শেয়ারগুলো যখন কমে যায় তখন এইগুলোতে আবার রিইনভেস্ট করব, এই ধরনের পারপাসে আমরা রেখে দিয়েছিলাম। তো এই 2 দিনের মধ্যে 26,000 বা 27,000 টাকা প্রফিট, মোটামুটি আমরা সবাই একটা ইউফোরিয়ায় ভুগতে পারি যে যাক অনেক প্রফিট হয়ে গিয়েছে। বাট এই জিনিসটা কিন্তু একেবারেই আনরিয়েলাইজড প্রফিট, এই জিনিসটা রিয়েলাইজড প্রফিট না। যতক্ষণ না পর্যন্ত আপনি এই প্রফিটটা বুক করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসটা থেকে কোনো রিয়েল বেনিফিট পাবেন না। এটা দেখে হয়তো শান্তি লাগবে, ইউফোরিয়ায় ভুগতে পারেন যে অনেক প্রফিট হয়ে যাচ্ছে, কেনার পরপরই প্রফিট হয়ে যাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি রিয়েল প্রফিট না। সবসময় মাথায় রাখবেন যে এই প্রফিটটা যখনই আপনার হচ্ছে একেবারে পকেটে আসবে, মানে হচ্ছে এটা একটা শেয়ার সেল করে যেই টাকাটা আপনার আসবে পোর্টফোলিওতে, তখনই আপনি এটাকে রিয়েল প্রফিট বলবেন। এর আগ পর্যন্ত ইউফোরিয়ায় না ভুগে আপনারা চিন্তা করতে থাকবেন যে এই প্রফিটটা যাতে কোনোভাবে ছুটে না যায়। এই ধরনের টেন্ডেন্সি যদি হয়ে থাকে তাহলে এটাকে স্টপ করার চেষ্টা করবেন। তো আমরা একটু দেখবো যে আমাদের এই 4টা শেয়ার এখন বর্তমানে কি সিচুয়েশনে রয়েছে। অ্যাপোলো ইস্পাত, অ্যাপোলো ইস্পাত শেয়ারটা যেখান থেকে কিনেছিলাম আজকে একেবারে হল্টেড পজিশনে ছিল, দেন আবার কিছুটা পড়ে গিয়েছে, 4 টাকা 90 পয়সা পর্যন্ত গিয়েছিল, দেন সেখান থেকে 4 টাকা 60 পয়সাও এসেছিল, আবার একটু রিকভার করে 4 টাকা 70 পয়সা গিয়েছে। একটু আওয়ারলি চার্ট থেকে দেখার চেষ্টা করি এটার কি অবস্থা। একেবারে দিনের শুরুতেই হল্টেড ছিল, তারপর কমেছে, কমে আবার বেড়েছে, আবার কমেছে, বেড়েছে, কমে একেবারে নিচে চলে যায় নাই, মোটামুটি 4 টাকা 70 পয়সার মধ্যে ক্লোজিং দিয়েছে। তো দেখার বিষয় আগামী দিন এই শেয়ারটা কেমন পারফর্ম করে, সেটার উপর বেস করে আমরা হয়তো ডিসিশন নিব আমরা কিছু প্রফিট বুক করব কি বুক করব না। আর যেহেতু যে জেড ক্যাটাগরির শেয়ার 3টা ট্রেডিং ডে লাগবে, 3টা ট্রেডিং ডে হয়ে গেছে, আগামী দিনে আমরা আহ, এই শেয়ারটা বিক্রি করতে পারবো। এই ধরনের আমাদের শেয়ারগুলো ফ্রি হয়ে যাবে। বাট আমার কাছে মনে হয় যে আমি আরো দেখবো এবং আমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যখন এটাতে সেল সিগন্যাল আসবে তখন হয়তো আমি এটা সেল করব। বাট আমি এর আগ পর্যন্ত এনশিওর করব যে আমার যাতে এখান থেকে লস না হয়, সেই জিনিসটার জন্যই আমি এই জিনিসটা দেখলাম। এখন আমার কাছে এখন মনে হচ্ছে আগামী দিন যদি বাড়ে তাহলে তো ভালোই, আর যদি কমে তাহলেও দেখার চেষ্টা করবো যে আসলে কতটুকু কমেছে, সেটার উপর বেস করে ডিসিশন নিব। সো এখন পর্যন্ত আমার হাতে কি করার আছে, আমার হাতে সেল করার মতো কোনো সিগন্যাল এখন পর্যন্ত নাই। আমরা এখনো হোল্ড করছি এবং এটা হোল্ড করব। কোথায় সেল করব সেই জিনিসটা পরে আপনাদেরকে হয়তো জানাবো, যখন স্ট্র্যাটেজি বা যখন প্রাইস অ্যাকশন অনুযায়ী আমার কাছে একটা আসে। আচ্ছা, এখন চলেন ব্র্যাক ব্যাংকের অবস্থা কি। ব্র্যাক ব্যাংকটা আমরা কিনেছিলাম হচ্ছে 11 তারিখ, মানে এই ক্যান্ডেলে কিনেছিলাম ব্র্যাক ব্যাংকটা। এখন মোটামুটি একটু বেড়েছে, বেশ ভালো পজিশনেই আছে বলতে হবে ব্র্যাক ব্যাংকটা। আহ, আস্তে আস্তে হয়তো বাড়ার চেষ্টা করছে ব্র্যাক ব্যাংক, দেখি কি হয় শেষ পর্যন্ত। মোটামুটি যেটা বলেছিলাম যে 53 বা 54 টাকা একটা রেজিস্ট্যান্স রয়েছে, এরপরে এটা যদি বাড়ে তাহলে হয়তো 56-57 টাকা পর্যন্ত আবার যাবে।
তো এর আগ পর্যন্ত একটু দেখবো, প্রাইস অ্যাকশন অনুযায়ী খারাপ কিছু দেখছি না। আওয়ারলি চার্টেও দেখছি মোটামুটি বেশ ভালোই করছে, খারাপ কোনো সাইন দেখছে না। আওয়ারলি চার্টে আবার একটা ডাবল টপ তৈরি হয়েছে, বাট দেখি শেষ পর্যন্ত এটা কি হয়। যদি এটা এখান থেকে নিচে পড়ে যায়, ধরেন প্রাইসটা যদি 50 টাকার নিচে চলে আসে, দেন আমরা একটু অন্যভাবে চিন্তা করবো। আমরা হয়তো স্টপ লস, মানে আমরা হয়তো আহ, মানে ট্রেডটা ক্লোজ করে দিব যাতে আমাদের আর লস না হয়। বাট এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম দেখছি না। এমএল ডাইংটা কি অবস্থায় আছে সেটা একটু দেখি। ডেইলি চার্টটা দেখি। এমএল ডাইংটা কিনলাম আমরা, কেনার পরে মোটামুটি একটু ওই যে গতদিন বলেছিলাম একটা বাজে ক্যান্ডেল তৈরি হয়েছে, আজকে কিন্তু সেই ক্যান্ডেলের ফলো থ্রু হয়েছে একটা। মোটামুটি একটা বেয়ারিশ সাইন রয়েছে, কিন্তু বেয়ারিশ সাইন থাকুক বা না থাকুক, আমরা যেহেতু মাত্র কিনলাম এবং আমাদের স্টপ লসটা একটু আর হয়তো নিচে যাবে, 9 টাকা 70 পয়সার মতো হয়তো স্টপ লস থাকবে। সো আমার কাছে তেমন কোনো প্রবলেমেটিক মনে হচ্ছে না এখন পর্যন্ত। আমরা দেখার চেষ্টা করব যে আলটিমেটলি এটাকে কি প্লে করে কিনা, আমাদের ফেভারে যায় কিনা। আমাদের ফেভারে যদি যায় তাহলে আমরা এটাকে মোটামুটি ধরে রাখবো এবং এটা থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করব। আওয়ারলি চার্ট থেকে যদি একটু দেখি, আওয়ারলি চার্ট থেকে দেখে মনে হচ্ছে খুব ভালোভাবে একটা সাপোর্ট লেভেলের কাছে চলে আসছে। এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে মোটামুটি উপরের দিকে হয়তো আবার যাওয়ার চেষ্টা করবে। আমরা এই যে র্যালিটা ছিল এখানে, এই র্যালির মতো এখান থেকে আমরা হয়তো একটা র্যালি পাওয়ার চেষ্টা করতে পারি। এনিওয়ে, এমএল ডাইং সম্পর্কেও দেখলাম মোটামুটি মোটা দাগে বলা যায় যে প্রাইস অ্যাকশন বেয়ারিশ, বাট আমরা হোল্ড করব, কারণ আমাদের যেহেতু মাত্র আমরা কিনেছি এবং আমাদের কোনো প্রফিট ওইরকম হয় নাই এখন পর্যন্ত, সো এখনো আমরা হোল্ড করার চিন্তা ভাবনা করব। আচ্ছা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সটা সম্পর্কে দেখবো এখন। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সটা আমরা কিনেছিলাম হচ্ছে 11 তারিখ, এই জায়গার মধ্যে কিনেছিলাম। সেম এমএল ডাইং এর মতো একটা ফিডব্যাক বলবো। সেম প্রাইস অ্যাকশন একটা, আজকে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, বেশ ভালো রকমের বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। আওয়ারলি চার্ট থেকে দেখতে পাচ্ছি মোটামুটি এখনো মুভিং অ্যাভারেজ গুলোর উপরে রয়েছে এবং আমরা এখান থেকে যেহেতু একটা ভালো মোমেন্টাম আছে, আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রবলেমেটিক মনে হচ্ছে না। প্রবলেমেটিক তখনই মনে হবে যখন আমি দেখবো যে প্রাইসটা এই যে এখানে 38 টাকা 20 পয়সার নিচে চলে আসবে, তখন আমি হয়তো এটাকে প্রবলেমেটিক ধরবো। এর আগ পর্যন্ত ধরে রাখবো, যেহেতু আমার একটা জিনিস কেনার পরে তাকে কিছুটা সময় দিতে হবে যে কখন কোথায় গিয়ে সে আমাকে একটা ডিফাইন রেজাল্ট দেখাবে, সেই সময়টা তাকে দিতে হবে। আইদার লস করুক বা লাভ করুক, একটা ট্রেড নেওয়ার পরে কিছুটা সময় সে ডিজার্ভ করে ট্রেডটা প্লে করার জন্য। তো আমার এই 4টা শেয়ারের মধ্যে 2টা শেয়ারে মোটামুটি প্রফিট আছে। একটাতে অ্যাপল ইস্পাতে অনেক ভালো প্রফিট আছে, ব্র্যাক ব্যাংকে একেবারেই মানে মিনিমাল পজিশনে আছে, এমএল ডাইং এ আবার মিনিমাল পজিশনে লস আছে, আর ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে প্রায় 1200 টাকার মতো লস আছে। তো মোটা দাগে বলা যায় যে লাভ লস মিলিয়ে এখন পর্যন্ত 26,000 টাকার মতো প্রফিট রয়েছে, 26-27 হাজার টাকার মতো প্রফিট রয়েছে এই পোর্টফোলিও থেকে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আপনারা একটু শোনার চেষ্টা করেন যে আমি আমার এই 2 লাখ টাকা যে এখন পর্যন্ত আছে, এই 2 লাখ টাকা আমি কি করব? আমার কি এখন পর্যন্ত কেনার মতো কোনো সিচুয়েশনে আছি আমি? না, আমি আসলে কেনার মতো কোনো সিচুয়েশন নাই, বা এই ধরনের কোনো সিনারিও তৈরি হয় নাই যেটাতে আমি আমার এই ম্যাচিউরড ফান্ড যেটা আছে সেটা ইস্তেমাল করব। নো, এখন পর্যন্ত হয় নাই। আহ, গতদিন আমার ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাপল ইস্পাত একটা জেড ক্যাটাগরি শেয়ার। আমার কাছে কিন্তু নতুন আরেকটা শেয়ারের সিগন্যাল চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি যে একটা শেয়ার বাড়বে, বাট সেটাও যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার, এই কারণে আমি কিন্তু এই 2 লাখ টাকা ইনভেস্ট করি নাই গতকালকে। আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করছি, এই যে এই ভিডিওটা আমি প্লে করবো, আপনারা একটু শোনার চেষ্টা করবেন। আমি জানি না আপনারা শুনতে পাবেন কি না, একটু জানাবেন তো শুনতে পাচ্ছেন কিনা। দেখেন, গতকাল যেটা বলেছিলাম যে নুরানি শেয়ারটা একটা রাডারের মধ্যে চলে এসেছে, কিন্তু আমি তারপরেও কিনি নাই। গতদিন যদি কিনতাম তাহলে আজকে হল্টেড ছিল, আজকে হচ্ছে 99% মতো একটা প্রফিট পেয়ে যেতাম।
সো আমি কি এখন এটার জন্য অসন্তুষ্ট ফিল করছি বা আমার কি খারাপ লাগছে? না, মোটেই খারাপ লাগছে না। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি যেই প্ল্যানিং নিয়ে আগাচ্ছি, আমি যেই প্ল্যানিং করেছিলাম ফার্স্টে, সেই প্ল্যানিং আমি স্টিক থাকতে পেরেছি। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা আপনারা কিন্তু এই প্ল্যানিং এ সবসময় স্টিক থাকবেন। অনেক কিছু আসবে, অনেক অপরচুনিটি আসবে, কিন্তু আপনি যেই প্ল্যান নিয়ে আগাচ্ছেন সেই প্ল্যানে যদি স্টিক থাকতে না পারেন, তাহলে আপনার একটা সময় দেখা যাবে যে আপনার পুঁজি লস হয়ে যাবে। সো এটা থেকে বাঁচার জন্য অনেক অপরচুনিটি আছে, এটাকে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। এই অপরচুনিটিগুলোকে চলে যেতে দিবেন। খারাপ লাগবে, কিন্তু এই খারাপ লাগাটাকে মনের মধ্যে নিবেন না। আস্তে আস্তে যেই প্ল্যানিং নিয়ে আছেন সেই প্ল্যানিংটা এক্সিকিউট করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা বিজনেস করলেও 25%-এর বেশি প্রফিট করা যায় না সেই বিজনেসটা থেকে। ব্যাংক আপনাকে মাত্র 11% টাকা দিবে, ব্যাংকে যদি টাকা রাখেন বা সঞ্চয় করছে টাকা রাখেন। সো আলটিমেটলি আপনার মেইন গোল যদি হয় আপনি কোনো একটা বিজনেস থেকে যদি 25%, 26%, 30% প্রফিট করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ বলা উচিত। সো এইটাই হচ্ছে আপনার মোটো হওয়া উচিত, যে আপনি কতটুকু প্রফিট করতে পারবেন এবং আপনার এই প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তো মোটামুটি আমার 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 এখানে কিন্তু আরেকটা শেয়ারও বলা যায় যে আজকে আহ, আমার কাছে মনে হয়েছে এই শেয়ারটা আবার কেনার মতো একটা পজিশনে চলে আসছে, সেটা হচ্ছে রিংসেন শেয়ারটা। এই শেয়ারটাও হয়তো বাড়বে, কিন্তু তারপরেও যেহেতু টেক্সটাইলের একটা শেয়ার আমি অলরেডি নিয়েছি, আমি এখন নতুন করে নতুন কোনো শেয়ারই নিচ্ছি না। জাস্ট এগুলাতে যদি আমি কোনো অপরচুনিটি পাই তাহলে এইগুলাতে ইনভেস্ট করব, আর নয়তো এই টাকাটা আমার কাছে থাকবে, এইভাবেই থাকবে। যখন একেবারে যখন মার্কেটটা একেবারে পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকবে, তখন হয়তো দেখা যাবে যে আমি এখান থেকে কিছুটা ইনভেস্ট করতে পারি। এর আগ পর্যন্ত আসলে ওই ধরনের কোনো ইনভেস্টমেন্টে যাব না। তো আমার দেখেন, আপনারা যারা বিজনেস করেন বা অন্য পেশার সাথে যুক্ত আছেন, এই এই শেয়ার শেয়ার বিজনেসটা হচ্ছে যাদের সেকেন্ড প্রফেশন, বা যারা আরেকটু বাড়তি আয়ের আশায় শেয়ার বিজনেসটা করে থাকেন, বা অনেক প্রফেশনাল আছেন যারা ট্যাক্স রিবেট পাওয়ার জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, তাদের জন্য বলবো যে আপনারা চাইলে জাস্ট এই 10 মিনিটের মতো সময় ব্যয় করতে পারেন আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য। জাস্ট এই 10টা মিনিট ব্যয় করতে পারেন, তেমন কোনো সময় লাগবে না। জাস্ট দেখবেন এইটা কি অবস্থায় আছে, দেখে তারপরের দিনের জন্য আবার ফেলে রাখলেন, পরের দিন আবার এসে সন্ধ্যাবেলায় দেখলেন যে কি হয়েছে। সো খুব বেশি সময় কিন্তু লাগে না। সো আপনারা যারা অন্য পজিশনে আছেন তারা কিন্তু খুব ইজিলি এই জিনিসটা এইভাবে আপনার পোর্টফোলিওটা দেখে দেখে মেনটেন করতে পারেন। সারাক্ষণ দেখতে হবে, সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকতে হবে, এরকম না। তবে হ্যাঁ, এই 10 মিনিট দেখার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনাটা বা সেই খাটাখাটনিটা বা সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে তখন আপনি 10 মিনিট সময় দিলেই হয়ে যাবে। বাট তার আগে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স আছে, অ্যানালাইসিস কোর্স আছে, সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন ফ্রি সময়ে। তো এই ছিল আজকের আলোচনা। মোটামুটি যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।